ঢাকা হঠাৎ উত্তপ্ত, মোবাইল ব্যবসায়ীদের অবরোধে পুলিশের টিয়ার শেল। এনইআইআর পদ্ধতি ৩ মাস স্থগিত। সহপাঠী হত্যার বিচার দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হচ্ছে আজ। ইসিতে আপিল করা যাবে কাল থেকে। আওয়ামী লীগের নির্বাচনে আসার প্রশ্ন অবান্তর, বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। আজও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঢাকার বাইরে থেকেও এসেছেন নেতাকর্মীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনইআইআর বাতিলের দাবি এবং ৪৫ জন মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর কাউরান বাজার মোড়ে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে মোবাইল ফোন ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পূর্ব ঘোষিত কর্মসূচিরই অংশ হিসেবে রবিবার সকালে কাউরান বাজার মোড়ে অবস্থান নেয় মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ তাদেরকে বাংলা মোটরের দিকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। আবারও কাউরান বাজার মোড়ে অবস্থান নিতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ার শেল নিক্ষেপ করে তাদের বসুন্ধরা মার্কেটের দিকে সরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতারও করে পুলিশ। ব্যবসায়ীরা জানান, ৫৭% ভ্যাট বাড়ানোর ফলে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। আন্দোলনরত ব্যবসায়ীদের বাসায় বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের প্রতিবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম বন্ধের দাবিও জানান ব্যবসায়ীরা। পরে এনইআইআর পদ্ধতি সরকারের পক্ষ থেকে আগামী ৩ মাস স্থগিত রাখার আশ্বাস দেওয়া হয়। মোবাইলের রেকর্ডিং আছে, ওই যে আরেকবার আন্দোলনের ১৬ তারিখে যে বলছিল বন্ধ হবে, আর হে মোবাইল ১ তারিখে ফুট করে বন্ধ করে দিল। আমাদের কি অন্যায়, আমরা কি দেশের মানুষ না? আমাদেরকে বিদায় করে দেন। রোহিঙ্গার মতো লোক যদি দেশে থাকতে পারে, আমরা কেন পারবো না? তো আমি আজকে ব্যবসা করতেছি অনেক বছর যাবত। তো এই ব্যবসাটা হুট কইরা আপনারা আপনাদের মন অন্যভাবে করে নিতে চাইতেছেন, তো ভালো কথা করেন। আপনি যে এনইআইআর সিস্টেমটা চালু করছেন, এই সিস্টেমটা ১ বছর ক্যাম্পেইন করেন, জনগণকে জানান। যদি জনগণ এটা অ্যাকসেপ্ট করে, আমাদের কোনো বাধা নাই। প্রায় ৪.৫ ঘন্টা পর রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ তুলে নিয়েছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ফলে ফার্মগেট মোড় সহ আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গত বছর কলেজের ছাত্রাবাসের সংঘর্ষে নিহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবিতে সকাল ৯:৩০টার দিকে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করে দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। শিক্ষার্থীরা জানিয়েছে, দোষীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এতে ফার্মগেট মোড় সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের কারণে ফার্মগেট, তেজগাঁও ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে অফিসগামী মানুষ সহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। পরে দুপুর ২টার দিকে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করে নেয় বিক্ষোভকারীরা। সেখান থেকে আন্দোলনকারীদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা করতে। গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। আহত হওয়ার ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু হবে কাল থেকে। তফসিল অনুযায়ী সারা দেশে ৩০০ আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা আজই চূড়ান্ত হবে। রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে যাচাই বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ ও বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবে। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ তারিখ। ইসির তথ্য অনুযায়ী ঢাকা মহানগরের ২০টি সংসদীয় আসনে মোট ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ৭৫ জনের। এদিকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি জামায়াত মনোনীত প্রার্থী সহ অনেকেরই মনোনয়ন বাতিল করা হয়েছে। চট্টগ্রাম ৯ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ডক্টর AKM ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তবে তারা চাইলেই আপিল করতে পারবেন। এদিকে ফেনী ১ আসনে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত রেখে বিকল্প প্রার্থী বিএনপির রফিকুল আলম
মজনুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। যাচাই বাছাই শেষে আলী আব্বাসের মনোনয়নপত্রটি বাতিল করেন আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এছাড়া চট্টগ্রাম ১৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আলী আব্বাসের মনোনয়ন বাতিল হয়। ঋণ খেলাপির কারণে এই আসনে বাতিল হয়েছে গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমানের মনোনয়নপত্র। মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে সিলেট ৩ আসনে বিএনপির প্রার্থী প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা MM মালিক ও সিলেট ৬ আসনের বিএনপি প্রার্থী ফয়সল চৌধুরীর স্থগিত রাখা মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে দুই প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। পরে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ফেনী ৩টি সংসদীয় আসন ফেনী ১, ফেনী ২ ও ফেনী ৩-এ মনোনয়ন যাচাই বাছাই শেষে ২২ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১২ জনের বাতিল এবং বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়। ফেনী ১ আসনে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত রেখে বিএনপির বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ফেনী ২ আসনে বিএনপির প্রার্থী VP জয়নাল এবং ফেনী ৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও জামায়াতের ডাক্তার ফখরুদ্দিন মানিক সহ ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। খুলনা ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ১১ জনের প্রার্থিতা বাতিল হয়। বাতিল হওয়া প্রার্থীদের বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী। মনোনয়নপত্র যাচাইয়ের শেষ দিনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। খুলনা রিটার্নিং কর্মকর্তা জানান, খুলনা ১ ও ৩ আসন থেকে ৩ জন করে, খুলনা ৪ আসন থেকে ১ জন, খুলনা ৫ ও ৬ আসন থেকে ২ জন করে প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। ফরিদপুর ১ আসনের প্রার্থীদের দাখিল করা কারও মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়নি। যাচাই বাছাইয়ে ১৫ জনের মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ৮ প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এই যাচাই বাছাই কার্যক্রম হয়। এ সময় সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীরা উপস্থিত ছিলেন। জামালপুর ৫ সদর আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সহ ৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে। এই আসনে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন খান সহ ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়। জামালপুর ৪ আসনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সহ ৬ জনের মনোনয়ন বৈধ ও বাতিল করা হয় জাতীয় পার্টির ২ প্রার্থী সহ ৩ জনের মনোনয়ন। শেষ দিনের ময়মনসিংহ ৮, ৯, ১০ ও ১১ এই ৪টি আসনে এ পর্যন্ত ৬ জনের মনোনয়ন বাতিল হয়। এর আগে গত ২ দিনে ১১টি আসনের মধ্যে ৭টি আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল ও ১ জনের মনোনয়ন স্থগিত করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশে IPL সম্প্রচার বন্ধের আইনি দিক সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ বিষয়ে তাদের চুপ থাকার সুযোগ নেই। সচিবালয়ে BSRF এর মতবিনিময় অনুষ্ঠানে উপদেষ্টা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার প্রশ্ন অবান্তর। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময় হয় তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। এ সময় তিনি গণভোটের পক্ষে সরকারের ন্যারেটিভ প্রচারে গণমাধ্যমের সহযোগিতা চান। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবও দেন উপদেষ্টা। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম যেহেতু স্থগিত এবং নির্বাচনের কাজগুলো তো শুরু হয়ে গেছে, এগুলো তো এখন যাচাই বাছাই করে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে। কাজে এই প্রশ্ন তো এখন একটা অবান্তর প্রশ্ন। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না, এটা মনে করার কোনো কারণই নেই। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে, সাধারণ নির্বাচনেরও ক্লিয়ার রোডম্যাপ আছে, আপনার গণভোটেরও ক্লিয়ার মেসেজগুলো আছে। কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে। ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের প্রসঙ্গে জানান, সরকার বিষয়টি পর্যালোচনা করছে। দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ,
খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। এদিকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, নির্বাচনের জন্য প্রশাসন সহ সবার প্রস্তুতি রয়েছে। জানান, দেশে এই মুহূর্তে খাদ্য মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। সরকারের তরফ থেকে যে কমিটমেন্ট আছে, ফার্ম কমিটমেন্ট আছে যে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যাতে হয় তার জন্য নিশ্চিত করার জন্য। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। মৃত্যুর পঞ্চম দিনেও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে অসংখ্য মানুষের শ্রদ্ধা, দোয়া, জিয়ারত করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও। দীর্ঘদিন নির্যাতন সয়ে দেশের প্রতি তার অঙ্গীকারের কথা সমাধিতে আসা মানুষের মুখে মুখে। মেজবা রহমানের রিপোর্ট। বেলা বাড়ার সঙ্গে রবিবারও সাধারণ মানুষের পদচারণায় ভরে উঠতে থাকে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। শীতের তীব্রতা হার মেনেছে দুহাত তুলে মোনাজাত করা মানুষের কাছে। জানাজায় অংশ নিতে না পারলেও কবর জিয়ারতের মাধ্যমে শোক জানানোর চেষ্টা অনেকের। আমি অস্ট্রেলিয়া থেকে আসছি। আমি আসছি এখানে খালেদা জিয়ার লাস্ট রেসপেক্ট দিতে। একজন ইম্পর্টেন্ট মানুষ ছিল দেশে, প্রথম ফিমেল প্রাইম মিনিস্টার আমাদের দেশে। ওনার প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ, উনি আমাদের জন্য যা করেছেন। সো সেই জন্যই আমরা সুযোগ খুঁজছিলাম কখন আসতে পারি ওনার রুহের মাগফিরাতের জন্য। উনি অনেক যুদ্ধ করে যেখানে আসছেন এবং দেশের জন্য উনি যেভাবে ত্যাগ করে গেছেন, এটা সত্যি ইন্সপায়ারিং আমাদের জন্য এবং আমাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমার মার লাগে আমি নিবানি, আমার মারে বাংলাদেশ না হয়েছি, মার মুখি দেখতাম না। খালেদা জিয়ার মৃত্যুতে গোটা দেশ নয়, পুরো এশিয়াতে একজন নারী নেতৃত্ব হারিয়েছেন বলে জানান সমাধিস্থলে আসা অনেকেই। বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানান বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীরাও। এই শোককে শক্তিতে রূপান্তর করে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আগামী নির্বাচনের জন্য আমরা জনগণকে সাথে নিয়ে যেন একটি সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, যেটার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করেছেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, সেই অর্জনটা আমরা তুলতে যাচ্ছি। ছেলে মেয়েদেরকে, বোনদেরকে নিয়ে ওরা দেখতে চায় যে মা কোথায় শুয়ে আছে চিরনিদ্রা। আজীবনের জন্য মা না ফেরার দেশে চলে গেছেন, তাই আমরা একটু আসি। সমাধিস্থলে মানুষের ভিড় বলে দিচ্ছে, সময় গড়লেও মানুষের হৃদয় অম্লান হয়ে থাকবে খালেদা জিয়ার স্মৃতি। মিসবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে দলটির নির্বাচনী পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের সহকর্মীরা আছেন, তাদের সবাই নিয়ে সম্মিলিতভাবে আমরা সেটা পালন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আপনাদের সহযোগিতা চাই, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কথা, আমাদের কাজ, আমাদের আকাঙ্ক্ষা কোনোটাই জনগণের কাছে পৌঁছবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বিএনপি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 17 বছর পরে দেশে ফিরে এক বিশাল গণসম্বর্ধনা অনুষ্ঠানে যে বক্তব্য রেখেছেন আপনারা শুনেছেন, সেটা বারবার তিনি শান্তির কথা বলেছেন, বারবার তিনি সমঝোতার কথা বলেছেন। কাজে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন আশা করি এবং একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার বিএনপি তাই করবে। আর নির্বাচন পরিচালনা কমিটি সেই লক্ষ্যকে ধারণ করেই তার কাজ করবে।
বিএনপি বরাবর অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে। সেজন্যই আমাদের দল এবং দল কর্তৃক গঠিত নির্বাচন পরিচালনা কমিটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই কাজ করবে। আমরা এই কাজে আপনাদের সহযোগিতা চাই। আপনারা বরাবর আন্দোলন সংগ্রামে সহযোগিতা করেছেন, আমাদের কথা আপনারা জনগণের কাছে পৌঁছে দিয়েছেন, এখনো আপনারা সেটা করবেন বলে আমরা আশা করি। অনেক দিন আপনারা ইচ্ছা থাকা সত্ত্বেও সব কথা বলতে পারেন নাই, সবকিছু প্রকাশ করতে পারেন নাই, কিন্তু এখন তো পরিস্থিতি ভিন্ন, আপনারা এখন পারছেন সেটা করতে। আমরা আশা করব যে আপনারা আপনাদের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের বক্তব্য। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে উখিয়া টেকনাফ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সাথে পাঠানো চিঠিতে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়। এদিকে ঘটনা জানাজানি হলে তারেক রহমান খোঁজ নিয়েছেন বলে জানান শাহজাহান চৌধুরী। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে তাৎক্ষণিক উখিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। সদস্য নির্বাচনে অংশগ্রহণ করছি, সেখানে যাতে বিরত থাকি নির্বাচন থেকে। অন্যথায় তারা আমাকে শরীফ ওসমান হাদির মতো পরিণতি ভোগ করার কথা বলেছেন। 24 ঘন্টায় আমার কিলিং স্কোয়াড আপনার নজরদারিতে আছে, এই কথাও বলেছেন। ইনশাআল্লাহ তাআলা আমি নির্বাচন করে যাব হয়াত আল্লাহর হাতে, এই কথা আমি বিশ্বাস করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদি হাসানকে জামিন দিয়েছে আদালত। সকালে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালত মাহদিকে শুনানি শেষে জামিন দেয়। এর আগে শনিবার রাতে হবিগঞ্জ শহরের শান্তানগর এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে সদর থানার সামনে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মাহদির মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তারা। পরিস্থিতি খারাপ হতে শুরু করায় থানার সামনে অবস্থান নেয় সেনা সদস্যরা। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা থানায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। তবে ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় শুনানি হয়নি। আজ সকালে শুনানি শেষে তাকে জামিন দেওয়া হয়। পুরা বাংলাদেশের যে সকল জুলাই যোদ্ধা দলমত নির্বিশেষে আমার মিডিয়ার বাহির থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটানা 4 দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে বিভিন্ন জেলায় আরও 5টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 1 মাস শীতের দাপট আরও বাড়বে। এ সময়ের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির কোনো আভাস নেই। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এদিকে বছরের শুরুতেই সারা দেশে জেঁকে বসেছে শীত। শীতে জুবুথুবু জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসের কারণে প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউই। দিনেও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। দিন বাড়ার সাথে সাথে কুয়াশার দাপট কিছুটা কমলেও সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। শৈত্যপ্রবাহের কারণে বিপাকে মানুষ। ঘন কুয়াশায় ঢেকে আছে ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলার বিস্তীর্ণ চর। অবৈধভাবে সাগর পথে ট্রলারে করে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ 273 জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী জানিয়েছে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বনজা স্বাধীনতা গোপন খবরে শনিবার রাতে সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। সেন্ট মার্টিন থেকে 30 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থানরত একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি দেখতে পায় নৌবাহিনীর জাহাজটি। এ সময় বোটটিকে থামানোর জন্য সংকেত দিলে বোটটি না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর জাহাজের বোটটিকে ধাওয়া করে আটক করে। এ সময় বোটে থাকা দালাল চক্রের 10 জন সদস্য সহ 273 জনকে আটক
ও জব্দ করা হয় কাঠের বটিও। আটকরা জানিয়েছে তারা দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যেতে বোট যোগে যাত্রা করেছিল। নৌবাহিনী আরও জানিয়েছে জব্দ হওয়া বোটের ন্যূনতম জীবন রক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাবার, পানি ও সুরক্ষা ব্যবস্থাও ছিল না। মুক্তিপণের দাবিতে সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত 2 জন পর্যটক ও রিসোর্ট মালিককে এখনও উদ্ধার করা যায়নি। তাদের উদ্ধারে নৌপুলিশ ও কোস্টগার্ডের তৎপরতা অব্যাহত রয়েছে। পুলিশ ও বন বিভাগ সংশ্লিষ্টরা জানিয়েছেন ঢাকা থেকে নারী পুরুষ সহ 4 জন পর্যটক সুন্দরবনে ভ্রমণে যান। ডাংমারি এলাকায় গোলকানন রিসোর্টে ওঠেন তারা। শুক্রবার বিকেলে রিসোর্ট মালিক শ্রীপতি বাছারা সহ 4 জন পর্যটক একটি বোটে কেনুয়ার খালে ঘুরতে গেলে বনদস্যুরা 2 জন নারী সহ মোট 5 জনকে অপহরণ করে। পরে তারা রাতে 2 জন নারী পর্যটককে ছেড়ে দিলেও রিসোর্ট মালিক ও 2 জন পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে। জিম্মিদের মুক্তির বিনিময়ে বনদস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং রেড ক্রিসেন্ট সোসাইটির নেতারা। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা হয়েছে রংপুরের কাউনিয়ায়। হারাগাছ পৌর ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় মেনাজ বাজারের দলীয় কার্যালয়ে কর্মসূচি হয়। হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক সহ স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে শুরু হয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির 2 দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ। স্থানীয় সার্কিট হাউসে প্রশিক্ষণের উদ্বোধন করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এতে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 50 জন সাংবাদিক অংশ নেন। কেরানীগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উমর ফারুকের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন আইনশৃঙ্খলা বিষয় ও সিন্ডিকেটের মাধ্যমে গ্যাস সিলিন্ডারের উচ্চ মূল্য বৃদ্ধি ও অবৈধভাবে গুদামজাত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শীতবস্ত্র বিতরণ করেছে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। এর আয়োজন করে শহরের প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন। ফেনী সদর উপজেলার 5 গাছিয়ার দক্ষিণ ডমুরুয়া ক্যান্সার রোগীকে নগদ অর্থ অনুদান, বিভিন্ন এতিমখানায় ও গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক কাতার প্রবাসী এম সাখাওয়াত খান। MS খান ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ইদ্রিস খান। নরসিংদীতে দিনব্যাপী বিজ্ঞান মেলা করেছে ন্যাশনাল কলেজ অব এডুকেশন। এর উদ্বোধন করেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আকরাম হোসেন। মেলায় শিক্ষার্থীদের তত্ত্বাবধানে মোট 16টি স্টলে প্রদর্শন করা হয় আধুনিক প্রযুক্তির ফলাফল ও নানা উদ্ভাবন। নরসিংদী ন্যাশনাল কলেজ মাঠে বিজ্ঞান মেলায় হাজারো শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ শিক্ষার্থীর ওপর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের হামলার প্রতিবাদে এবং ব্ল্যাকার মুক্ত ব্রাহ্মণবাড়িয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই সমাবেশ হয়। নোয়াখালীর সেনবাগের আজিজপুরে ব্যবসায়ী মিল্লাতুর রহমান মিরন ও আমেরিকা প্রবাসী মিজানুর রহমানের জায়গা দখলের অভিযোগ এনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজিজপুর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন চৌমুহনী বাজারের ব্যবসায়ী ভুক্তভোগী মিল্লাতুর রহমান মিরন। এ সময় ভূমি দখলকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানান। পঞ্চমবারের মতো কুমিল্লার চান্দিনা পরচঙ্গা গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মহিচাইলের পরজঙ্গা নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এই প্রতিযোগিতায় জেলার 17টি উপজেলার 200টি মাদ্রাসার 700 কোরআনে হাফেজ অংশ নেন। 2টি গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 5 জন করে মোট 10 জনকে নগদ অর্থ এবং 2 গ্রুপ থেকে 50 জনকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও পাগড়ি দেয়া হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
ঢাকা হঠাৎ উত্তপ্ত, মোবাইল ব্যবসায়ীদের অবরোধে পুলিশের টিয়ারশেল, NEIR পদ্ধতি 3 মাস স্থগিত, সহপাঠী হত্যার বিচার দাবিতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হচ্ছে আজ, ইসিতে আপিল করা যাবে কাল থেকে। আওয়ামী লীগের নির্বাচনে আসার প্রশ্ন অবান্তর বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। আজও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঢাকার বাইরে থেকেও আসছেন নেতাকর্মীরা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।